তাহলে স্ক্রিন দেখা যাচ্ছে সবার? ইয়েস স্যার। জি স্যার। যদি একটা সার্কিটের মধ্যে রেজিস্টর এবং ক্যাপাসিটর থাকে, আরসি সার্কিট থাকে, তার মানে ধরো যে একটা রেজিস্টর ক্যাপাসিটর, এখানে একটা ভোল্টেজ দেওয়া আছে ভিটি, রেজিস্টর হচ্ছে ক্যাপাসিটর, এটার মধ্যে একটা কারেন্ট যাচ্ছে আই অফ টি। তাহলে আমি বের করতে চাচ্ছি যে এই যে ভোল্টেজ সোর্স, এটা ভোল্টেজ সোর্সটা কি পরিমাণ ইম্পিডেন্স সেই দিকে দেখবে, ঠিক আছে, এটা বের করতে চাচ্ছি। তাহলে আমি যদি চিন্তা করি যে ভোল্টেজের ভ্যালুটা যদি এরকম হয়, ভি যেটার ম্যাগনিটিউড হচ্ছে ভিএম সাইন ওমেগা টি, ভিএম হচ্ছে ম্যাগনিটিউড, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, টি হচ্ছে টাইম। তাহলে এই জায়গায় যে ভোল্টেজটা আমি অ্যাপ্লাই করতেছি, এই ভোল্টেজটা কি হবে, যেহেতু আমাদের সার্কিটের মধ্যে দুইটা এলিমেন্ট আছে, একটা হচ্ছে রেজিস্টর আর একটা হচ্ছে ক্যাপাসিটর, তাহলে এই যতটুকু ভোল্টেজ আমি অ্যাপ্লাই করতেছি, ওই ভোল্টেজের মধ্যে কিছু পরিমাণ হচ্ছে এই রেজিস্টরের অ্যাক্রসে ড্রপ হবে, আর বাকিটা হচ্ছে ক্যাপাসিটরের অ্যাক্রসে ড্রপ হবে, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারি যে ভোল্টেজ, অ্যাপ্লাইড ভোল্টেজ সমান হচ্ছে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা, আর হচ্ছে ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসে যতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা। তাহলে এটা যদি আমরা এরকম ভাবে ধরে নিই, ভিএম সাইন ওমেগা টি। আচ্ছা, এখানে দেখো যে রেজিস্টরের অ্যাক্রসে কতটুকু ভোল্টেজ ড্রপ হবে, রেজিস্ট্যান্সের দুই পাশে ভোল্টেজের ভ্যালু হচ্ছে তুমি ওই যে ওহমস ল থেকে পাবো, ভি ইকুয়ালস টু হচ্ছে আই ইনটু আর। তাহলে আই যদি আর অফ টি হয়, আর হচ্ছে এটা। আচ্ছা, ক্যাপাসিট্যান্সের জন্য ভোল্টেজ এবং কারেন্টের রিলেশন কি ছিল, ক্যাপাসিট্যান্সের জন্য কি ছিল, আই সমান হচ্ছে সি ইনটু ডিভি ডিটি, এরকম ছিল, ঠিক আছে। জি স্যার। তো ক্যাপাসিট্যান্সের জন্য কারেন্ট এবং ভোল্টেজের রিলেশন হচ্ছে এটা। এখন দেখো যে আমি যদি ইয়া করি, এখানে যদি দেখো যেহেতু আমি ভোল্টেজটাকে ডিফারেন্সিয়েশন করা লাগতেছে, ক্যাপাসিট্যান্স অ্যাক্রসে যে ভোল্টেজ আছে সেই ভোল্টেজটাকে ডিফারেন্সিয়েশন করা লাগতেছে, তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এত ভোল্টেজ আছে না, দেখো যে এই জায়গায় আমি 1/c লিখতে পারি, এই সিটাকে এদিকে যদি নিয়ে আসি, ঠিক আছে, তাহলে হচ্ছে ডি, এটা হচ্ছে ক্যাপাসিট্যান্স এর কথা বলতে, সাবস্ক্রিপ্ট হিসেবে সি দিয়ে দিলাম, ডিটি সমান হচ্ছে তোমার 1/c আই অফ টি। তাহলে এখান থেকে আমি ভোল্টেজটা কিভাবে পাবো, যেহেতু হচ্ছে ভোল্টেজ থেকে ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা দেয়া আছে, আমি যদি এটাকে ইন্টিগ্রেট করি দুই পাশে, ঠিক আছে, ইন্টিগ্রেট করলে আমি এখানে পেয়ে যাবো হচ্ছে ভি অফ সি, আর এখানে ইন্টিগ্রেট করলে হচ্ছে 1/c ইন্টিগ্রেশন আই অফ টি, এরকম কিছু একটা পেয়ে যাবো, ঠিক আছে। আচ্ছা, তো এখন যেটা করতে পারি, যেহেতু আমাদের এখানে ডান পাশে কারেন্টের ভ্যালুটা লাগতেছে, এইখানে কিন্তু কারেন্টের ভ্যালুটা লাগতেছে, আমি যেটা করতে পারি, ধরো যে কারেন্টের ভ্যালুটাকে আমি যদি ধরে নিই যে কারেন্টের ভ্যালু হচ্ছে আই এম সাইন ওমেগা টি, ভোল্টেজটা আপাতত ধরলাম না, হ্যাঁ, ভোল্টেজটা ধরো যে ভি অফ টি এ থাকলো। আচ্ছা, তাহলে ভি অফ টি সমান হচ্ছে, এখানে ভিসি সমান হচ্ছে 1/c ইন্টিগ্রেশন আই অফ টি। টোটাল ভোল্টেজটা হচ্ছে আমাদের এরকম দুইটা সামেশন হবে, এন্ড কারেন্টের ভ্যালু যদি এরকম হয় আই এম সাইন ওমেগা টি, তাহলে এটা লিখতে পারি আর আই এম সাইন ওমেগা টি প্লাস এখানে হচ্ছে তোমার 1/c ইন্টিগ্রেশন আই এম সাইন ওমেগা টি ডিটি। তাহলে কত আসতেছে, আর এম সাইন ওমেগা টি, আর
সাইন কে ইন্টিগ্রেশন করলে কি পাবো? im তো সামনে চলে আসবে, মাইনাস মাইনাস কোসাইন ওমেগা টি। ঠিক আছে, সামনে একটা মাইনাস আসবে, কোসাইন ওমেগা টি। আর যেহেতু এই জায়গায় আমি টি এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতেছি, এখানে আসলে তোমার সাইন ওমেগা টি, তাহলে ওমেগাটা কি হবে? নিচের দিকে চলে যাবে, যেহেতু আমি ইন্টিগ্রেশন করতেছি। আচ্ছা, তাহলে হচ্ছে আমি আই এম টা কমন নিলে বাকি আসতেছে এখানে আর সাইন ওমেগা টি মাইনাস 1/সি কোসাইন ওমেগা টি, এরকম একটা ভ্যালু আসবে। তো এই আগের মতো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই টোটাল ভ্যালুটাকে আর স্কোয়ার ইন্টু 1/ওমেগা সি হোল স্কোয়ার এটাকে মাল্টিপ্লাই করলাম, আবার প্রত্যেকটাকে এটা দিয়ে ডিভাইড করে দিলাম। ওয়ান বাই ওমেগা সি আর স্কোয়ার 1/ওমেগা সি হোল স্কোয়ার কোসাইন ওমেগা টি। আচ্ছা, তো এই গত ক্লাসের মতো আবার যদি এটাকে একটা ট্রায়াঙ্গেল হিসেবে কনসিডার করি, তাহলে দেখো এটাকে যদি আমি আর ধরি, এটাকে যদি 1/ওমেগা সি ধরি, তাহলে এটা আসতেছে আর স্কোয়ার প্লাস 1/ওমেগা সি হোল স্কোয়ার স্কোয়ার রুট। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, ঠিক আছে, তাহলে এই যে আর ডিভাইড বাই স্কোয়ার রুট অফ আর স্কোয়ার প্লাস 1/ওমেগা হোল স্কোয়ার, এটা সমান কি লেখা যাবে? কোসাইন থিটা। একই রকম ভাবে 1/ওমেগা সি ডিভাইড বাই হচ্ছে এই ভ্যালুটা, এটা সমান লেখা যাবে হচ্ছে সাইন থিটা। তাহলে এখানে দেখো সাইন ওমেগা টি সাইন সরি কোসাইন থিটা, আর বাই স্কোয়ার রুট অফ আর স্কোয়ার প্লাস 1/ওমেগা সি স্কোয়ার, এই ট্রায়াঙ্গেল থেকে পাবো কোসাইন থিটা। মাইনাস এখানে আসতেছে কোসাইন ওমেগা টি সাইন থিটা। থিটার ভ্যালুটা কত হবে? থিটার ভ্যালুটা কত হবে? আমি এই ট্রায়াঙ্গেল থেকে যদি বের করি, তাহলে ট্যান থিটা সমান হচ্ছে 1/ওমেগা সি ডিভাইড বাই হচ্ছে আর, এটা হবে। আচ্ছা, তাহলে আই এম আর স্কোয়ার প্লাস 1/ওমেগা সি হোল স্কোয়ার প্লাস সাইন ওমেগা টি কোস থিটা কোসাইন ওমেগা টি প্লাস সাইন থিটা, এটা সমান কি লেখা যাবে? সাইন ওমেগা টি মাইনাস থিটা। আচ্ছা, এখন দেখো যে তাহলে আমাদের বলতেছিলাম যে এই টোটাল সার্কিটের মধ্যে যে পরিমাণ কারেন্টটা যাবে, এই কারেন্টটা আমি ধরে নিয়েছিলাম কারেন্টটা হচ্ছে তোমার আই এম সাইন ওমেগা টি। এই কারেন্টটা কি হচ্ছে? রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে এই কারেন্টটা হচ্ছে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে সেম কারেন্টই যাচ্ছে। এখন টোটাল ভোল্টেজটা কতটুকু আসছে? টোটাল ভোল্টেজ হচ্ছে ভি অফ টি, এই যে এটা টোটাল ভোল্টেজের এক্সপ্রেশনে আমাদের আসছে হচ্ছে এটা। তাহলে আমি যদি সার্কিটের মধ্যে এদিক থেকে তাকাই, তাহলে যতটুকু ইম্পিডেন্স দেবো সেটা হচ্ছে যেই দিক থেকে আমি দেখতেছি সেই দিকের ভোল্টেজ কতটুকু যাচ্ছে এবং সেই দিক দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে এখানে ভোল্টেজ হচ্ছে তোমার ভি অফ টি, কারেন্ট হচ্ছে তোমার আই অফ টি। ঠিক আছে, আচ্ছা, আমরা যে কারেন্টটা ধরছিলাম যে আই এম সাইন ওমেগা টি, তাহলে এটার ফেজর ভ্যালুটা কত হবে? ক্যাপিটাল আই এম, অ্যাঙ্গেল হচ্ছে সাইন ওমেগা টি এর সাথে যেহেতু অন্য কোনো অ্যাঙ্গেল নাই, তাহলে এটা হচ্ছে তোমার 0 হবে। একই রকম ভাবে ভোল্টেজের ফেজর কত হবে? আই এম আর স্কোয়ার প্লাস 1/ওমেগা সি হোল স্কোয়ার, অ্যাঙ্গেল হচ্ছে তোমার মাইনাস থিটা হবে, যেহেতু সাইন ওমেগা টি মাইনাস থিটা। তাহলে ইম্পিডেন্সের ভ্যালু কত হচ্ছে? ইম্পিডেন্সের ভ্যালু হচ্ছে ভোল্টেজের ফেজর ভ্যালু, মানে এই ভ্যালুটা ম্যাগনিটিউড আর স্কোয়ার প্লাস 1/ওমেগা সি হোল স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে কারেন্টের যে ফেজর ভ্যালু সেটা হচ্ছে আই এম। অ্যাঙ্গেল হচ্ছে উপরে হচ্ছে ভোল্টেজের অ্যাঙ্গেল ছিল মাইনাস থিটা, মাইনাস হচ্ছে এটার ফেজর ভ্যালু হচ্ছে 0। তাহলে আমি পাচ্ছি স্কোয়ার রুট অফ আর স্কোয়ার প্লাস 1/ওমেগা সি হোল স্কোয়ার, আর অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস থিটা। থিটার ভ্যালুটা কত হবে? থিটার ভ্যালুটা হচ্ছে আমি এটা থেকে বের করবো। ঠিক আছে, তাহলে কোনো একটা দেখো
থিটা ভ্যালু সাধারণত হচ্ছে একটা পজিটিভ কোন একটা ভ্যালু হবে। তার মানে যদি একটা সার্কিটের মধ্যে রেজিস্টর এবং ক্যাপাসিটর থাকে, তখন হচ্ছে ওই সার্কিটটা কি হবে, ওই সার্কিটের মধ্যে ভোল্টেজটা হচ্ছে কারেন্ট থেকে কি করবে, লেগ করবে, পিছনে থাকবে আর কি, বা উল্টা ভাবে বলা যায় কারেন্টটা হচ্ছে লিড করবে। রেজিস্টর এবং ক্যাপাসিটর যদি সার্কিটের মধ্যে থাকে তখন হচ্ছে এটা ওরকম হবে আর কি। একটা জিনিস চিন্তা করো, আমরা যখন ক্যাপাসিটর নিয়ে শুধু বসেছিলাম, শুধু একটা সার্কিটের মধ্যে ক্যাপাসিটর ছিল, তখন এখানে যে অ্যাঙ্গেলটা ছিল, অ্যাঙ্গেলটা ভ্যালুটা কত ছিল মনে আছে কারো? না স্যার, খেয়াল নেই। রোল নাম্বার 13 আছো? স্যার অ্যাঙ্গেলটা কি ইম্পিডেন্সের অ্যাঙ্গেলটা? হ্যাঁ, যদি ক্যাপা -90 ডিগ্রি। -90 ডিগ্রি ছিল, হ্যাঁ। এখন দেখো যে ওইটার মধ্যে কি ছিল, শুধু যদি একটা সার্কিটের মধ্যে ক্যাপাসিটর থাকে তার মানে ওই সার্কিটের মধ্যে রেজিস্ট্যান্সের ভ্যালুটা জিরো ছিল। জি স্যার। ঠিক আছে না, রেজিস্ট্যান্সের ভ্যালু জিরো, তাহলে রেজিস্ট্যান্সের ভ্যালু যদি জিরো বসে এখানে তো -90 আসার কথা না। দেখো এখানে আসে কিনা। টেন থিটা সমান কত, 1/ωc ডিভাইড বাই হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সের ভ্যালু যদি জিরো হয় তাহলে এই ভ্যালুটা কত হবে, ইনফাইনাইট হবে। কিন্তু টেন ইনফিনিটি। কত ডিগ্রি ভ্যালু ইনফাইনাইট, 90 ডিগ্রি ভ্যালু ইনফাইনাইট। ঠিক আছে, 10, 90 ঠিক আছে, তাহলে এখানে তোমার -90 ডিগ্রি চলে আসছে। আবার শুধু ক্যাপাসিটর সার্কিটের যে ক্যাপাসিটি, শুধু যদি এখানে একটা ক্যাপাসিটর থাকে তাহলে সেই সার্কিটের ইম্পিডেন্স কত ছিল, 1/ωc ছিল। তাহলে দেখো এই এই এক্সপ্রেশনের মধ্যে তুমি যদি রেজিস্ট্যান্সের ভ্যালুটা জিরো করে দাও তাহলে কিন্তু শুধুমাত্র হচ্ছে 1/ωc আসতেছে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, আচ্ছা স্যার, হ্যাঁ বলো। স্যার আমরা যে লিডিং আর ল্যাগিং জিনিসগুলো বের করতেছি, স্যার এই জিনিসগুলো আসলে অ্যাকচুয়ালি কি কাজে আসছে? কি কাজে আসে সেটা হচ্ছে আমাদের যে যখন একটা সার্কিটের মধ্যে শুধু রেজিস্টর থাকে, ঠিক আছে, শুধু যখন রেজিস্টর থাকে তাহলে ওই সার্কিটের যে পাওয়ার, ওই সার্কিটটা কতটুকু পাওয়ার কনজিউম করবে সেটা ডিপেন্ড করবে শুধুমাত্র হচ্ছে ভোল্টেজের ম্যাগনিটিউড ইনটু হচ্ছে কারেন্টের ম্যাগনিটিউডের উপরে। কিন্তু যখন একটা সার্কিটের মধ্যে ইন্ডাক্টর বা কোনো ক্যাপাসিটিভ কম্পোনেন্ট থাকে তখন ওই সার্কিটের মধ্যে পাওয়ারের ভ্যালুটা ভোল্টেজের ম্যাগনিটিউড, কারেন্টের ম্যাগনিটিউড প্লাস হচ্ছে এই যে থিটা যেটা আছে, থিটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, থিটার উপর ডিপেন্ড, থিটা অনেক সময় পজিটিভ হয়, অনেক সময় হচ্ছে নেগেটিভ হয়। তা আমাদের যে ইলেকট্রিক্যাল যে সিস্টেম গুলো আছে বাংলাদেশের মধ্যে বা যে কোনো জায়গার মধ্যে বেশিরভাগ সময় দেখা যায় যে ওই সার্কিটের মধ্যে তোমার ইন্ডাকটিভ কম্পোনেন্টটা বেশি থাকে। ইন্ডাকটিভ কম্পোনেন্ট যদি বেশি থাকে তাহলে দেখবে যে এই জায়গায় টোটাল সার্কিটের মধ্যে এই থিটা ভ্যালুটা হচ্ছে পজিটিভ থাকে। তো এটাকে রিকভার করার জন্য টোটাল রিয়েল পাওয়ারের ভ্যালু হচ্ছে তোমার VI cos থিটা হয়, এরকম হয়। তো থিটা ভ্যালু যদি তোমার ইয়া থাকে, জিরো থাকে, ঠিক আছে, থিটা ভ্যালু যদি জিরো থাকে তাহলে কোসাইন থিটার ভ্যালু তোমার কত হবে, 1 হয়ে যাবে। আর থিটা ভ্যালু জিরো থেকে যত বেশি হইতে থাকবে তখন কি হবে, এই টোটাল পাওয়ারের ভ্যালুটা আস্তে আস্তে কমতে থাকবে। এইটা যাতে না কমে সেই জন্য হচ্ছে তোমার এখানে ক্যাপাসিটিভ কিছু কম্পোনেন্ট লাগানো হয়। কারণ হচ্ছে ক্যাপাসিটরের জন্য তোমার থিটা ভ্যালুটা হচ্ছে নেগেটিভ আসে, যদি ইন্ডাক্টরের জন্য পজিটিভ আসে তাহলে ক্যাপাসিটরের জন্য হচ্ছে নেগেটিভ আসে। তো দুইটা মিলে ক্রস চেক করে দেখা যায় যে আস্তে আস্তে থিটা ভ্যালুটা কমে দেয়। তো ওই যে কস কস থিটা যেটা আছে এটাকে মানে ইলেকট্রিক্যালের একটা ইয়ে বলে, সেটা তোমার পাওয়ার ফ্যাক্টর বলে। পাওয়ার ফ্যাক্টর দাও, V/I, ভোল্টেজের সাথে কারেন্ট মাল্টিপ্লাই করলে কিন্তু আমরা পাওয়ার পাওয়ার কথা, ঠিক আছে না, ভোল্টেজের সাথে কারেন্ট মাল্টিপ্লাই করলে পাওয়ার পাওয়ার কথা, এটার সাথে জাস্ট একটা ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করা যায়, ফ্যাক্টরটা হচ্ছে তোমার কোসাইন থিটা। এই থিটার ভ্যালু যত ওয়ানের কাছাকাছি হবে তোমার পাওয়ার কনসাম্পশন তত বেশি হবে। ঠিক আছে, মানে তুমি তুমি চাচ্ছ কি, ধরো যে তুমি পাওয়ার জেনারেটর থেকে তুমি পাওয়ার সাপ্লাই করতেছো কোনো একটা বাড়ির মধ্যে। এখন যদি তোমার বাড়ির যে ইকুইপমেন্ট গুলো আছে, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট গুলো, ওগুলো তো যদি পাওয়ার না গিয়ে অন্য কোথাও যদি পাওয়ারটা ব্যবহার হয় তাহলে তো তোমার লাভ হচ্ছে না। তোমার দরকার হচ্ছে তুমি যতটুকু পাওয়ার জেনারেটর থেকে সাপ্লাই করতেছো পুরোটাই যেটা বাড়িতে কাজে লাগে, বাড়ির ইকুইপমেন্টের মধ্যে কাজে লাগে, অন্য কোথাও রিএক্টিভ পাওয়ার হিসেবে যদি কনজিউম হয় সেটা তোমার তো উদ্দেশ্য না। এই জন্য যেটা চেষ্টা করা হয় যে থিটা ভ্যালু, যে কোসাইন থিটা ভ্যালু যাতে 1 হয়। 1 হওয়ার জন্য বেশিরভাগ যে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট গুলো থাকে, বেশিরভাগ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট গুলো হচ্ছে তোমার ইন্ডাকটিভ ইকুইপমেন্ট।
এই জন্য তো থিটার ভ্যালুটা হচ্ছে পজিটিভ থাকে। ঠিক আছে, থিটা ভ্যালুটা পজিটিভ থাকে, তো এটাকে কিভাবে মানে কম্পেনসেট করা যায়, এই জন্য হচ্ছে ক্যাপাসিটিভ কম্পোনেন্ট গুলো লাগাইতে হয়। থিটা ভ্যালু পজিটিভ মানে হচ্ছে ভোল্টেজটা তোমার মানে লিড করতেছে অথবা কারেন্টটা ল্যাগ করতেছে, আর থিটা ভ্যালু নেগেটিভ মানে হচ্ছে কারেন্টটা লিড করতেছে। দুইটা ভ্যালু একসাথে হইলে তখন ইয়ে করা যায়। আমরা এখন দেখবো যেটা আমরা প্রথমে কি দেখছিলাম, প্রথমে দেখছিলাম হচ্ছে শুধু একটা সার্কিটের মধ্যে রেজিস্টর থাকলে কি হবে, পরে দেখছি ইন্ডাক্টর থাকলে কি হবে, ক্যাপাসিটর থাকলে কি হবে, রেজিস্টর এবং ইন্ডাক্টর থাকলে কি হবে, রেজিস্টর এবং ক্যাপাসিটর থাকলে কি হবে। ঠিক আছে, আচ্ছা এটা ইসের মধ্যে আছে, আমি ইয়ে করার দরকার নেই। এই যে এরকম এটা হচ্ছে রেজিস্টর এবং ইন্ডাক্টর ব্রাঞ্চের জন্য। এখানে দেখো আমরা শুধু যে আর এল ব্রাঞ্চের জন্য এই ইম্পিডেন্সের ভ্যালুটা দিয়ে দিচ্ছি আমরা এরকম ভাবে যেটা করছিলাম আর কি। এই যেটা এখানে যে ইম্পিডেন্সের ভ্যালুটা বের করছি সেটা হচ্ছে তোমার আর সি সার্কিটের জন্য ইম্পিডেন্সের ভ্যালুটা বের হচ্ছে। একইরকম ভাবে দেখো আর এল ব্রাঞ্চের জন্য এখানে আমি গত ক্লাসে মানে দেখাচ্ছিলাম যে আর এল ব্রাঞ্চের জন্য পাওয়ার কতটুকু হবে, এটা পাওয়ারের গ্রাফটা কেমন হবে, রিয়েল পাওয়ার বলতে কি বোঝায়, রিয়েক্টিভ পাওয়ার বলতে কি বোঝায়, এগুলো গত ক্লাসে দেখানোর কথা। তো তোমরা ঠিক একই রকম ভাবে আর সি সার্কিটের জন্য এই যে পাওয়ারের এক্সপ্রেশন গুলো বের করবা, যে কতটুকু আসে এবং এটা গ্রাফটা কেমন হতে পারে। ঠিক আছে, আচ্ছা এখন আসো যে যদি সার্কিটের মধ্যে রেজিস্টর, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর তিনটাই যদি সিরিজে থাকে, তাহলে দেখো আমি যতটুকু ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি এই ভোল্টেজটা কি হবে, একটা হচ্ছে রেজিস্টরের একটা ড্রপ হবে, কিছুটা ইন্ডাক্টরের একটা ড্রপ হবে, কিছুটা হচ্ছে ক্যাপাসিটরের একটা ড্রপ হবে। তাহলে দেখো টোটাল ভোল্টেজটা হচ্ছে তোমার ভিআর প্লাস ভিএল প্লাস হচ্ছে ভিসি। ভিআর মানে হচ্ছে রেজিস্ট্যান্সের কাছে কতটুকু ড্রপ হচ্ছে, ভিএল হচ্ছে ইন্ডাক্টরের কাছে কতটুকু ড্রপ হচ্ছে, ভিসি হচ্ছে ক্যাপাসিটরের কাছে কতটুকু ড্রপ হচ্ছে। এখন রেজিস্টরের কাছে যতটুকু ড্রপ হবে সেটা হচ্ছে এই যেহেতু তিনটা কম্পোনেন্টে আমাদের সিরিজে লাগানো আছে তাহলে সবগুলোর মধ্যে দিয়ে সেম কারেন্ট ফ্লো করবে, তাহলে রেজিস্ট্যান্সের একটা হচ্ছে ভোল্টেজ ড্রপ কত হবে, রেজিস্ট্যান্সের ভ্যালু ইনটু হচ্ছে এটা যে কারেন্ট সেটা। আচ্ছা, তো আর ইন্ডাক্টরের কাছে কতটুকু ড্রপ হবে, ইন্ডাক্টরের জন্য আমাদের ভোল্টেজ এবং কারেন্টের রিলেশন হচ্ছে এটা, ইন্ডাক্টরের একটা হচ্ছে ভোল্টেজ যদি তোমার ভিএল হয় এবং ইন্ডাক্টরের মধ্যে যদি আই পরিমাণ কারেন্ট ফ্লো করে তাহলে ভোল্টেজ এবং কারেন্টের রিলেশন হচ্ছে এরকম। আচ্ছা এখন যদি আমি ধরে নিই যে আমাদের কারেন্টের ভ্যালুটা হচ্ছে আই এম সাইন ওমেগা টি, তাহলে এখানে দেখো যে ভিএল কত হবে, ওমেগা এল আই এম কোসাইন ওমেগা টি হবে। আচ্ছা আর ক্যাপাসিট্যান্সের একটা হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের রিলেশন কিরকম, এই যেটা একটু আগে আমরা যেটা দেখছিলাম খাতার মধ্যে যেটা ড্র করছিলাম, ভিসি সমান হচ্ছে মাইনাস আই এম বাই ওমেগা সি কোসাইন ওমেগা টি, এটা এখানে লিখছে। এখানে লিখে এই তিনটাকে একটু ইয়া করছে আর কি। আচ্ছা আমি একটু দেখা দিচ্ছি, এটা ওটা অনেকের হয়তো করতে সমস্যা হবে আর কি। আমি একটু লিখে নিই, আর আই এম সাইন ওমেগা টি এই যে এরকম আসছে। ঠিক আছে, তো এটার মধ্যে দেখো এখানে হচ্ছে সাইন দেওয়া আছে আর বাকি এই দুইটার মধ্যে হচ্ছে কোসাইন আসছে। ঠিক আছে, তাহলে এই দুটোকে যদি আমি কম্বাইন করে লিখি সাইন ওমেগা টি, কম্বাইন করে লিখলে কি হবে, আই এম থাকবে এখানে ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি কোসাইন ওমেগা টি। আচ্ছা এই পুরোটা থেকে যদি আমি আই এম কমন নেই বাকি থাকতেছে হচ্ছে আর সাইন ওমেগা টি হচ্ছে ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি কোসাইন ওমেগা টি। ঠিক আছে, এখন দেখো যে আমি কারেন্টের ভ্যালুটা কি ধরছিলাম, কারেন্টের ভ্যালু হচ্ছে আই এম সাইন ওমেগা টি, এটি একটু মনে রাখো। কারেন্টের মধ্যে হচ্ছে সাইন ছিল, আমি যদি ফেজ রিলেশনশিপ বের করতে চাই তাহলে ভোল্টেজ যেটা সেটাকে সাইনে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এই জন্য যেটা করছেন দেখো এখানে মধ্যে দুইটা কম্পোনেন্ট আছে, দুইটা কম্পোনেন্ট আমি যোগ হিসেবে লিখতেছি, একটা হচ্ছে তোমার আর সাইন ওমেগা টি, একটা হচ্ছে যে এটা হচ্ছে কোসাইন ওমেগা টি। এই দুটাকে আমি একটা সাইনে নিয়ে যাবো আর কি, ওই যে ত্রিকোণমিতিক যে ট্রায়াঙ্গেল ছিল ওইটার মাধ্যমে।
একই রকম ভাবে দেখো, আমি যদি বলি এটা হচ্ছে আর, এটা যদি ওমেগা এল মাইনাস 1/ωc হয়, তাহলে এটা কত হবে? আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ωc হোল স্কোয়ার স্কোয়ার রুট হবে। আচ্ছা তাহলে দেখো, এটাকে আমি আই এম আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ωc হোল স্কোয়ার এটা দিয়ে মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করে আবার প্রত্যেকটাকে ডিভাইড করে দিলাম। আর ডিভাইড বাই হচ্ছে আর স্কোয়ার ওমেগা এল মাইনাস 1/ωc হোল স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ওমেগা এল মাইনাস 1/ωc কোসাইন ওমেগা টি, এরকম হবে। আচ্ছা তাহলে আই এম আচ্ছা এটাকে সময় কি লেখা যাবে? আমি যদি এই অ্যাঙ্গেলটাকে থিটা হিসেবে কল্পনা করি, আর ডিভাইড বাই হচ্ছে এই ভ্যালুটা, এটা সময় কি লেখা যাবে? কোসাইন থিটা। একই রকম ভাবে ওমেগা এল মাইনাস 1/ωc এটা ডিভাইড বাই এটা সমান লেখা যাবে সাইন থিটা। তাহলে এটা এখানে লিখবো যে সাইন ওমেগা টি কোসাইন থিটা প্লাস কোসাইন ওমেগা টি সাইন থিটা। তাহলে হচ্ছে আই এম আর স্কোয়ার ওমেগা এল মাইনাস 1/ωc হোল স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস থিটা। এখন থিটার ভ্যালু কত হবে? থিটার ভ্যালু হচ্ছে তোমার এই যে টেন, টেন থিটা সমান তুমি লিখতে পারবা ওমেগা এন মাইনাস 1/ωc ডিভাইড বাই হচ্ছে আর, এরকম ভাবে লিখতে পারবা। তো এটা থেকে তোমার থিটা ভ্যালুটা বের হয়ে যাবে। আচ্ছা ইম্পিডেন্সের ভ্যালু কত হবে? তাহলে ভোল্টেজের ইম্পিডেন্স হচ্ছে এটা, এই ম্যাগনিটিউড ডিভাইড বাই হচ্ছে কারেন্টের যে ম্যাগনিটিউড ছিল আই এম। তাহলে এই পুরো ভ্যালুটাকে যদি আমি আই এম দিয়ে ডিভাইড করি, বাকি থাকবে হচ্ছে স্কয়ার রুট অফ আর স্কয়ার ওমেগা এল মাইনাস 1/ωc। এর অ্যাঙ্গেল কত হবে? ভোল্টেজের অ্যাঙ্গেল হচ্ছে তোমার থিটা, আর কারেন্টের অ্যাঙ্গেল হচ্ছে তোমার এখানে জিরো ছিল, তাহলে একটু জিরো লেখার দরকার নেই, সেটাই থিটা। এই থিটা ভ্যালুটা কিভাবে পাবো? থিটা ভ্যালুটা হচ্ছে যে tan থিটা সমান হচ্ছে ওমেগা এল মাইনাস 1/ωc, এটা থেকে পাবো। এই পর্যন্ত বোঝা গেছে? জি স্যার। জি স্যার। জি স্যার। ঠিক একই রকম ভাবে এটার যে পাওয়ার আছে, এখানে একটা দেখো যে এই ইম্পিডেন্সের ভ্যালু হচ্ছে এরকম। যদি দেখো এখানে দেখো যে এই সার্কিটের মধ্যে তাহলে কি আসছে? আর এল সি তিনটাই কিন্তু আছে এটার মধ্যে। তো তুমি যদি চিন্তা করো যে সার্কিটের মধ্যে যদি এল এর ভ্যালুটাকে জিরো করে দাও, তাহলে কি পাচ্ছ? শুধু আর এবং সি ছিল না? দেখো এই সার্কিটের মধ্যে এল এর ভ্যালু যদি জিরো করে দাও, তাহলে হচ্ছে আর সি সার্কিটের জন্য আমরা যেটা পাচ্ছিলাম সেটাই কিন্তু এখান থেকে পেয়ে যাবো। অথবা তুমি যদি সি এর ভ্যালুটাকে জিরো করে দাও, তখন হচ্ছে আর এল সার্কিটের জন্য যে ইম্পিডেন্স পাচ্ছিলাম সেটাই কিন্তু এখান থেকে পেয়ে যাবো। মানে এটা হচ্ছে জাস্ট ইন জেনারেল একটা এক্সপ্রেশন। আচ্ছা এখানে দেখো, যদি ওমেগা এল যদি 1/ωc থেকে বেশি থাকে, দেখো এখানে কিন্তু ডিফারেন্সটুকু নেওয়া হচ্ছে, এখানে যে উপরের দিকে ডিফারেন্সটুকু নেওয়া হচ্ছে, একটা হচ্ছে রেজিস্টর আর বাকি ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর হচ্ছে মাইনাস করে দেয়া আছে এখানে। এটা হচ্ছে তোমার ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, আর 1/ωc হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। ঠিক আছে, এই দুটো হচ্ছে ডিফারেন্স, আর নিচেটা হচ্ছে তোমার রেজিস্টিভ যেটা ভ্যালুটা আছে সেটা। যদি ওমেগা এল যদি 1/ωc থেকে বেশি থাকে, তখন বলা হচ্ছে সার্কিটটা হচ্ছে ইন্ডাকটিভ সার্কিট। আর যদি ওমেগা এল আর 1/ωc থেকে ছোট থাকে, তখন সেটাকে বলা হচ্ছে তোমার, ও সরি এর জায়গায় ভুল দেওয়া আছে, এটা হচ্ছে ক্যাপাসিটিভ সার্কিট, মানে ক্যাপাসিটিভ হবে আর কি। ঠিক আছে, ওমেগা এল যদি 1/ωc থেকে ছোট থাকে, তখন এটা হচ্ছে তোমার ক্যাপাসিটিভ সার্কিট হবে। এখন কোশ্চেন হচ্ছে যদি ওমেগা এল এবং 1/ωc যদি ছোট একবারে ইকুয়াল হয়, তখন কি হবে বলো তো দেখি। তাহলে এই সার্কিটের মধ্যে আর এল সি এই ভ্যালুগুলো এমন যে ওমেগা এল এবং 1/ωc সমান, তখন কি হবে? স্যার ইকুয়াল হলে তো স্যার ইম্পিডেন্সের মান আর হয়ে যাবে স্যার। শুধু আর হবে, এবং এখানে অ্যাঙ্গেলটা কত হবে? স্যার জিরো। জিরো হবে। স্যার এটা জিরো কিসে, হবে স্যার। এটা কিসে ক্যারেক্টারিস্টিক ছিল? এই না, শুধু রেজিস্টার ব্রাঞ্চের জন্য ইম্পিডেন্স কত ছিল? আর আর অ্যাঙ্গেল কত ছিল? 0 ডিগ্রি স্যার। জিরো ছিল। জিরো মানে কি, এখানে হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নাই।
একই জিনিস কি হচ্ছে এখানে, আরএলসি ব্রাঞ্চের মধ্যে যদি ওমেগা এল এবং 1/ওমেগা সি যদি ইকুয়াল হয়, তখন হচ্ছে এটা কি হবে, একটা অনেকটা তুমি ধরতে পারো যে সেটা হচ্ছে একটা রেজিস্ট্রিং সার্কিটের মতো কাজ করবে, বা তোমার এই জায়গায় ফেজ ডিফারেন্সটুকু তোমার জিরো হবে। ফেজ ডিফারেন্স যদি জিরো হয়, যে আমি একটু আগে দেখাইছিলাম না যে পাওয়ার ফ্যাক্টর নামে একটা অপশন থাকে, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে তোমার কোসাইন থিটা, তাহলে থিটা ভ্যালু যদি জিরো হয় তাহলে কস থিটা ভ্যালু কত হবে, 1 হবে, তোমার ম্যাক্সিমাম পাওয়ার কনজিউম করবে। তো অনেক সময় যেটা হয় যে কোনো সার্কিটের মধ্যে যদি ইন্ডাকটিভ কম্পোনেন্ট বেশি থাকে তখন হচ্ছে তোমার পাওয়ার ফ্যাক্টরটা কমে যায়। তো পাওয়ার ফ্যাক্টর কমে গেলে যেটা হবে, তুমি যতটুকু পাওয়ার দিচ্ছ তার পুরোটা হচ্ছে তোমার কম্পোনেন্টের মধ্যে না গিয়ে কিছুটা হচ্ছে তোমার রিঅ্যাক্টিভ পাওয়ার হিসেবে লস হয়ে যায়। তো এটা যদি না হয় তখন সাথে হচ্ছে কিছু ক্যাপাসিটর অ্যাড করা হয়। ক্যাপাসিটর অ্যাড করলে কি হবে, ওই ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স থেকে সে কমায় দিবে আর কি। যদি একবারে জিরো করা যায় তখন হচ্ছে তাহলে তো একবারে তুমি যতটুকু পাওয়ার দিচ্ছ পুরোটাই হচ্ছে তোমার ইকুইপমেন্ট নিতেছে, কনজিউম করবে। বুঝতে পারছি? জি স্যার। স্যার। তাহলে এই স্যার ক্ষেত্রে, হ্যাঁ বলো। স্যার আমাদের যখন স্যার ভ্যালু গুলো দিবে স্যার আইএম ভিএম এগুলো, তখন কি আমরা স্যার ডাইরেক্ট আনসারে বসায় করে ফেলতে পারবো নাকি ভ্যালুটা পুরো ক্রিয়েট করে আসতে হবে স্যার? আচ্ছা, এটা ম্যাথ দেখলে বুঝতে পারবা, তুমি যেভাবে করো, আমি যদি বুঝতে পারি তাহলে নাম্বার দিব, সমস্যা নেই। আচ্ছা, এখানে দেখ একটা প্রবলেম দেয়া আছে, রেজিস্টিভ এলিমেন্ট, রেজিস্টিভ এলিমেন্ট অফ 20 ওহম, মানে রেজিস্ট্যান্স দেয়া আছে যেটা ভ্যালু হচ্ছে 20 ওহম, and inductance coil of L equals 300 millihenry and RL equals হচ্ছে 10 ওহম। RL মানে কি? RL মানে হচ্ছে এই যে আমি ইন্ডাক্টরটা বানাচ্ছি, এই ইন্ডাক্টরটা বানানো হচ্ছে একটা কয়েল পেঁচে, ঠিক আছে, এরকম এরকম একটা কয়েল পেঁচে তারপর বানানো হচ্ছে। এই কয়েল যে আমি পেঁচাচ্ছি, ধরো যে এই পেঁচানোর সরি, এই পেঁচানোর কারণে আমার কি হচ্ছে, একটা ইন্ডাকটেন্স ডেভেলপ করতেছে, এই ইন্ডাকটেন্স ডেভেলপ হচ্ছে আমার এল। আর এই জায়গায় যে তার দিয়ে আমি ইন্ডাক্টরটা বানালাম সেই তারের তো একটা রেজিস্ট্যান্স থাকতে পারে, ঠিক আছে, যেটা হচ্ছে তোমার এই ইন্ডাক্টরের সাথে সিরিজে থাকবে, সেই ভ্যালুটা হচ্ছে তোমার আর এল। এন্ড এ কন্ডেন্সার অফ 50 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটেন্স, মানে ক্যাপাসিটেন্স কে অনেক সময় হচ্ছে কন্ডেন্সারও বলা হয়, যেটা হচ্ছে চার্জ ধরে রাখে আর কি, আর কানেক্টেড ইন সিরিজ টু ফর্ম অ্যান আরএলসি ব্রাঞ্চ। A voltage V equals 100 sin 157t volts is applied to the RLC branch. তাহলে দেখো এখানে কি হচ্ছে, কি হচ্ছে, এই যে এই যে ব্রাঞ্চ দেয়া আছে, আর এর ভ্যালু, এল এর ভ্যালু, সি এর ভ্যালু দেয়া আছে এবং কতটুকু ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে সেই ভোল্টেজের ভ্যালুটা দিয়ে দিচ্ছে। এখন বলছে কি যে হোয়াট ইজ দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ জেড আর এল সি, মানে এই টোটাল সার্কিটের মধ্যে আর এল সি ব্রাঞ্চের ইম্পিডেন্স ভ্যালুটা কত হবে। Write the expression for I employing numerical coefficient. Write the expression for P employing numerical coefficient. What is the average value of power delivered to the branch? What is the maximum value of reactive volt ampere? Write the expression for the voltage drop across 20 ohm resistor. Write the equation for the instantaneous power delivered to the 20 ohm resistor. অনেক কিছু দিতে বলছে আর কি, সবগুলা ভ্যালু হচ্ছে তুমি এখান থেকে পেয়ে যাবে, এই যে এক্সপ্রেশন গুলো আছে সেটা। এখন ইম্পিডেন্স এর ভ্যালুটা কত হবে, আর এর ভ্যালু দিয়ে দিছে, ওমেগা এল এর ভ্যালু দিয়ে দিছে, 1/ওমেগা সি এর ভ্যালু দিয়ে দিছে, সবগুলোর মধ্যে বসালে তুমি পেয়ে, আর এর ভ্যালু কত হবে, রেজিস্ট্যান্স এর ভ্যালু কত হবে বলো তো দেখি। কি ব্যাপার, সব চলে গেলে নাকি? না স্যার। ষাট বছর করে বাড়াইলে দিন না। হ্যাঁ? কত হবে বলো দেখি একজন। 20 ওহম স্যার। 20 ওহম হবে। ইন্ডাকট্যান্স এল এর ভ্যালু কত হবে, 300 মিলি হেনরি। ক্যাপাসিট্যান্স এর ভ্যালু হচ্ছে 50 মাইক্রোফ্যারাড। তাহলে এই আরএল টা কি করবে, সেটা যদি সিরিজে আছে স্যার, হ্যাঁ, হওয়ার কথা। তাহলে দেখো আমি যদি সার্কিটটাকে ড্র করি, দেখতে কম বেশি এরকম হবে আর কি। ধরো একটা রেজিস্টর দেয়া আছে, আর এর ভ্যালু হচ্ছে তোমার 20 ওহম, একটা ইন্ডাক্টর দেয়া আছে, হ্যাঁ,
ইন্ডাক্টরের ভ্যালু কত 300 মিলি হেনরি। ইন্ডাক্টরের সাথে সিরিজে দেয়া আছে আর এল, সেটা হচ্ছে তোমার 10 ওহম। ক্যাপাসিট্যান্স দেয়া আছে 50 মাইক্রোফ্যারাড। এখন তুমি চিন্তা করো তাহলে এই টোটাল সার্কিটের মধ্যে রেজিস্ট্যান্স কত হবে, টোটাল রেজিস্ট্যান্স কত হবে? যেহেতু এই রেজিস্টর এবং এই রেজিস্টর সিরিজে লাগানো আছে, তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত হবে? 30 ওহম হবে। 30। ঠিক আছে। ইন্ডাকট্যান্স কত হবে? ইন্ডাকট্যান্স তোমার 300 মিলি হেনরি হবে। ক্যাপাসিট্যান্স কত হবে? 50 মাইক্রোফ্যারাড হবে। বুঝতে পারছি? তাহলে এখন তুমি জি স্যার। রেজিস্ট্যান্সের ভ্যালু ওমেগা, আচ্ছা ওমেগার ভ্যালু কত হবে? ওমেগা বলো তো, এখানে ওমেগার ভ্যালু কত হবে? 157 157। 157। ঠিক আছে, এটা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তাহলে ওমেগার ভ্যালু সবগুলো বসাই দিলে তুমি এখানে তুমি ইয়েটা পেয়ে যাবা। ইন্ডাকট্যান্স যখন বের করতে পারবে তখন কিন্তু এই ভ্যালুটা বের করতে হবে, প্লাস হচ্ছে অ্যাঙ্গেলটা বের করতে হবে। অ্যাঙ্গেল কিভাবে পাবো? এই যে এটার মধ্যে দিয়ে দিলে হবে। বাকি সব ভ্যালু যেমন আছে তুমি তুমি সবগুলো ভ্যালু বসাই দিলে থিটার যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে তোমার এই ফেজ ডিফারেন্সের ভ্যালু। বুঝে গেছে? আচ্ছা এখন কোশ্চেন হচ্ছে ইন্ডাক্টর, ধরো যে এই জায়গায় ইন্ডাক্টর দুইটা সিরিজে লাগানো আছে, তখন কি হবে? ধরো যে যেখানে হচ্ছে 300 মিলি হেনরি আর হচ্ছে 100 মিলি হেনরি দুইটা ইন্ডাক্টর লাগানো আছে, তখন কি হবে? সিরিজ ইন্ডাক্টর ইন্ডাক্টর যদি দুইটা সিরিজে লাগানো থাকে তখন টোটাল ইন্ডাকট্যান্স কত হবে? স্যার 1/50 প্লাস 1/100 টু দা পাওয়ার ইনভার্স। 1/50 কেন? তো 1/300। ইন্ডাক্টর, শোনো আমি তোমাকে বলি, ইন্ডাক্টর গুলো স্যার হচ্ছে ইন্ডাক্টর রেজিস্ট্যান্সের মধ্যে যোগ হয়ে যায়। সিরিজে থাকলে সিরিজে। ঠিক হ্যাঁ, আছে, ইন্ডাক্টরে উল্টা। হ্যাঁ, আমি আমি শোনো, ইন্ডাক্টর যদি সিরিজে থাকে তাহলে তুমি just তুমি যোগ করে দিবা। এখানে যোগ আরেকটু করবা। রেজাল্ট হচ্ছে যদি ইন্ডাক্টর গুলা মিউচুয়াল ইন্ডাক্টেন্স থাকে অনেক সময়। আচ্ছা দেখ, এত কমপ্লেক্সে যাওয়ার দরকার নেই, যদি তোমাকে এমনিতেই বলে যে দুইটা ইন্ডাক্টর সিরিজে লাগানো আছে তুমি জাস্ট যোগ করে দিবা আর কি। 300 এবং 100 মিলি হেনরি জাস্ট যোগ করে দিবা। আর ক্যাপাসিটর গুলো যদি সিরিজে লাগানো থাকে তখন ওটা স্যার 1 বাই ইনভার্স হবে। আকারেই করবে স্যার। 1 বাই তখন স্যার প্যারালালের সূত্র। হ্যাঁ, টোটাল ক্যাপাসিট্যান্স তোমার সিটি যদি হয় তাহলে 1/CT সমান হচ্ছে 1/C1 প্লাস 1/C এরকম করে বের করতে হবে। বুঝে গেছে? এটা গেল। তারপর হচ্ছে রাইট দ্য এক্সপ্রেশন ফর আই এমপ্লয়িং নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট। মানে এই যে রেজিস্ট্যান্স যে ব্রাঞ্চটা আছে এটার মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে, কারেন্টের ভ্যালুটা কত হবে? বলো দেখি, কারেন্টের ভ্যালু কত হবে? দেখো, আমরা যখন এটা ডিরাইভ করছিলাম তখন আমরা ধরে নিয়েছি যে কারেন্টের এক্সপ্রেশনটা হচ্ছে আই এম সাইন ওমেগা টি। কারেন্টের এক্সপ্রেশনটা ধরে ভোল্টেজের ভ্যালুটা বের করা হয়েছে। ভোল্টেজের ভ্যালু কত হবে? এই যে এটা, এটা ইনটু হচ্ছে সাইন ওমেগা টি প্লাস থিটা। বুঝতে পারছি? তাহলে এখন তোমাকে বলে দিছে ভোল্টেজটা হচ্ছে কিছু একটা ভ্যালু দিয়ে দিছে, বলছে কারেন্টের এক্সপ্রেশনটা কতটুকু হবে, কিভাবে বের করবা? স্যার আই এম সাইন ওমেগা টি দিয়ে। আই এম সাইন ওমেগা টি। আচ্ছা আমি একটা সহজ জিনিস বলে দিই, সেটা হচ্ছে এখানে তুমি তো ইম্পিডেন্স বের করবা। ইম্পিডেন্স বের করবা না? ইম্পিডেন্স মানে হচ্ছে ভোল্টেজের ফেজর ডিভাইড বাই হচ্ছে কারেন্টের যে ফেজর, সেটা ভোল্টেজের ফেজর আর হচ্ছে কারেন্টের ফেজর। কিন্তু ভোল্টেজের ফেজর কত হবে এখানে? ভোল্টেজের ম্যাগনিটিউড বলে দিছে ওই 100 ইনটু সাইন 157t। তাহলে ভোল্টেজের ফেজর সমান কি লিখতে পারবো? 100 অ্যাঙ্গেল হচ্ছে 0, 100 অ্যাঙ্গেল হচ্ছে 0। বুঝতে পারছি? আচ্ছা, জেড এর ভ্যালু তো বের করতে পারবা এই যে এই ইকুয়েশনের মধ্যে বসে, আর এর ভ্যালু, ওমেগার ভ্যালু, এল এর ভ্যালু, সি এর ভ্যালু সবগুলো বসালে তুমি এখানে জেড এর ভ্যালু অ্যাঙ্গেল সহ বের করতে পারবা কিন্তু। আচ্ছা সাপোজ ধরো যে এটার ভ্যালু আসলো, আপাতত ধরে না, ধরো যে 4 অ্যাঙ্গেল হচ্ছে জাস্ট 30 ডিগ্রি। বুঝতে পারছি? তাহলে এখানে তুমি কারেন্টের ভ্যালু কত পাবা? কারেন্টের ফেজর ভ্যালু কত পাবা? ভোল্টেজের ফেজর ভ্যালু হচ্ছে 100, অ্যাঙ্গেল হচ্ছে 40, আর ইম্পিডেন্স হচ্ছে তোমার এটা। ঠিক আছে না? আই এদিকে গেলে জাস্ট 4 অ্যাঙ্গেল 30 এটা রেখে নিচের দিকে নিয়ে আসলাম। তাহলে দেখো এখানে ম্যাগনিটিউড গুলো কি হবে? ডিভাইড হবে 25 আর অ্যাঙ্গেল হচ্ছে -30 ডিগ্রি। তাহলে এটা কি? কারেন্টের ফেজর। তাহলে কারেন্টের ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালুটা কত হবে? 25 sin
157t minus 30 ডিগ্রি। বুঝে গেছে? আচ্ছা, জি স্যার। এখন হচ্ছে রাইট দ্য এক্সপ্রেশন ফর পি, পাওয়ার কতটুকু হবে। এখন দেখো যে আমার তো ভোল্টেজের এক্সপ্রেশন জানা আছে, কত 100 sin 157t, কারেন্টের এক্সপ্রেশনও জানা আছে, তাহলে পাওয়ার সমান কত হবে? ভোল্টেজটাকে কারেন্ট দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করে দিবে, মাল্টিপ্লাই করলে একটু এক্সপ্যান্ড করতে হবে, এক্সপ্যান্ড করে পরে তুমি যেটা আসে এটা লিখতে হবে আর কি। ঠিক আছে? আচ্ছা, এখানে বলছে যে হোয়াট ইজ দ্য এভারেজ ভ্যালু অফ পাওয়ার ডেলিভার্ড টু দ্য ব্রাঞ্চ। এভারেজ ভ্যালু অফ পাওয়ার কত হবে? এভারেজ ভ্যালু একটা আগে থেকে ছিল, দেখো এই যে এটা ইন্ডাকটিভ ব্রাঞ্চের জন্য দেয়া আছে, এটা যে কোনো ব্রাঞ্চের জন্য প্রযোজ্য। ইনস্ট্যান্টেনিয়াস রিয়েল পাওয়ার হচ্ছে এটা Vm/2 cosine omega t minus Vm/2 cosine 2 omega t cosine theta, এটা হচ্ছে তোমার ইনস্ট্যান্টেনিয়াস রিয়েল পাওয়ার। আর এমনিতে রিয়েল পাওয়ার বলতে হচ্ছে Vm/2 cos theta বোঝায়। একই রকম ভাবে রিঅ্যাক্টিভ পাওয়ার বলতে Vm/2 sin theta বোঝায়। ঠিক আছে? আর এই Vm/2 যেটা, এটাকে তোমার হচ্ছে ভোল্ট এম্পিয়ার বলা হয়। এভারেজ পাওয়ার বলতে তুমি হচ্ছে এটা বোঝাবা আর কি, এভারেজ পাওয়ার বলতে Vm/2 cos theta, এটা বের করা লাগবে। এখন Vm জানা আছে, Im জানা আছে, থিটা ভ্যালু জানা আছে, জাস্ট মান বসাই দিলে তুমি রিয়েল পাওয়ারটা পেয়ে যাবে। আচ্ছা, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ রিঅ্যাক্টিভ ভোল্ট এম্পিয়ার? এই যে রিঅ্যাক্টিভ ভোল্ট এম্পিয়ার যেটা Vm/2 sin theta, যেটা ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? ঠিক আছে, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে তাহলে এটা ভ্যালুটা যখন 1 হবে তখন, বা যে এটা বলতে পারো এই যেটা Vm/2, সেটা হচ্ছে তোমার ভোল্ট এম্পিয়ার। আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে রাইট দ্য এক্সপ্রেশন ফর দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য 20 ওহম রেজিস্টর। 20 ওহম রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হবে? দেখো, যদি এটা আমাদের 20 ওহম রেজিস্টর হয়, তাহলে এইটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হবে? তাহলে এই রেজিস্ট্যান্সের ভ্যালু ইনটু হচ্ছে এটার মধ্যে যে পরিমাণ কারেন্ট আছে সেটা, এন্ড কারেন্টের এক্সপ্রেশন আমরা বের করলাম। তো এটাকে রেজিস্ট্যান্সের ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করে দিলে তুমি ওই ভ্যালুটা পেয়ে যাবে, রেজিস্ট্যান্স অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কতটুকু আছে সেটা পেয়ে যাবে। আচ্ছা, রাইট দ্য ইকুয়েশন ফর ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ডেলিভার্ড টু দ্য 20 ওহম রেজিস্টর। ঠিক আছে, 20 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ পাওয়ার কতটুকু হবে? তাহলে 20 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ কত এটা বের করলাম, আর 20 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাবে সেটা তো আগে থেকে বের করা হয়েছে, এই দুটোকে মাল্টিপ্লাই করে দিলেই তুমি ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ডেলিভার্ড টু দ্য 20 ওহম রেজিস্টর পেয়ে যাবে। বুঝে গেল? ছোট একটা ইয়া থেকে অনেক পেঁচানো পেঁচানো কোশ্চেন থাকতে পারে আর কি, সব বুঝে বুঝে অ্যান্সার করতে হবে। ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো আমাদের সার্কিটের মধ্যে আমরা এটা বলছিলাম যে এগুলো হচ্ছে পরে দেখানো হবে, মুখস্থ টাইপের, তো এখানে হচ্ছে পরে দেখানো হবে। এই পর্যন্ত মোটামুটি কমপ্লিট। আচ্ছা, এখানে দুটো ইয়ে বাকি আছে, এভারেজ এন্ড ইফেক্টিভ ভ্যালুস অফ সাইনোসয়েডস, এটা বাকি আছে, বাকিগুলো মোটামুটি দেখানো হয়েছে আর কি। ঠিক আছে, কারণ এভারেজ এন্ড ইফেক্টিভ ভ্যালু অফ সাইনোসয়েডস এটা কেমনে বের করব? এটা কিছু জিনিস হচ্ছে তুমি হচ্ছে ওই যে ফিজিক্সে দেখে আসছিলা ইন্টারমিডিয়েটে, একটু কমপ্লেক্স। ধরো তোমাকে যদি একটা বলে দেয় যে ভি অফ টি মানে হচ্ছে Vm sin ওমেগা টি, এরকম একটা ভোল্টেজের এক্সপ্রেশন দেয়া আছে, এটাকে যদি আমি প্লট করি, এদিকে হচ্ছে টাইম, এদিকে হচ্ছে ভোল্টেজ, এটা ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে? এদিকে হচ্ছে Vm হবে, এদিকে হচ্ছে মাইনাস Vm হবে। তোমাকে যদি বলে তাহলে এই পর্যন্ত হচ্ছে তোমার একটা টোটাল টাইম পিরিয়ড, ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে টোটাল টাইম পিরিয়ড। তুমি যদি এদিকে টাইম দাও তাহলে এটা হচ্ছে তোমার টাইমে রিপ্রেজেন্ট করতে হবে, আর তুমি যদি এটাকে ওমেগা টি দাও তখন এটাকে লিখতে হবে হচ্ছে 2 পাই, এটা হয়ে যাবে পাই, আর এই পয়েন্টটা হচ্ছে তোমার পাই বাই 2 হবে। বুঝতে পারছি?
দেখো এদিকে তুমি যদি এক্স অ্যাক্সিস বরাবর টি এর রেসপেক্টে গ্রাফটাকে ড্র করো, তাহলে এই পয়েন্টে তোমার একটা টাইম পিরিয়ড টি হবে, এই পয়েন্ট হচ্ছে তোমার t/2 হবে, এই পয়েন্ট হচ্ছে t/4 হবে। আর যদি এই এক্স অ্যাক্সিস বরাবর তুমি যদি ওমেগা টি রিপ্রেজেন্ট করো, ওমেগা টি মানে হচ্ছে তোমার একটা অ্যাঙ্গেল হবে আর কি, ঠিক আছে? সাইনের ভিতরে যেটা থাকে সেটা তো একটা অ্যাঙ্গেল থাকে, ডিগ্রিতে বা রেডিয়ানে যেটা হোক, অ্যাঙ্গেল থাকবে। এদিকে যদি ওমেগা টি রিপ্রেজেন্ট দিয়ে ড্র করো, তখন হচ্ছে এই পয়েন্টটা কত হবে 2π, এই পয়েন্টটা হচ্ছে তোমার পাই, এই পয়েন্টটা হচ্ছে তোমার π/2 হবে। এখন যখন আমরা একটা সাইনুসয়েডাল ওয়েভের মানে এভারেজ ভ্যালু অথবা আরএমএস ভ্যালু বের করতে চাই, মানে দেখো এভারেজ ভ্যালু মানে কি, যেহেতু এটা পিরিয়ডিক সাইনুসয়েডাল ওয়েভ, আমরা একটা টোটাল পিরিয়ড পর্যন্ত যদি নেই, 0 থেকে 2π পর্যন্ত, তাহলে 2π পর্যন্ত যদি এই যে গ্রাফটা আছে এই গ্রাফটার টোটাল আমি এভারেজ ভ্যালুটা নিই, তাহলে প্রথমে কি করতে হবে, এভারেজ ভ্যালু মানে কি, যে আমি কোন একটা পর্যন্ত সময় পর্যন্ত যতগুলা ভ্যালু আছে সবগুলোকে যোগ করব, যোগ করে যতগুলো আমি ভ্যালু নিতেছি সবগুলো এটাতে ভাগ করে দেব। তার মানে ভি এভারেজ যদি আমি চিন্তা করি, তাহলে যেটা এটা হচ্ছে কন্টিনিউয়াস একটা সিগন্যাল, ডিসক্রিট না। তোমাকে যদি বলে যে তোমাদের ক্লাসের মধ্যে যারা আছে সবার এভারেজ বয়স কত, তাহলে কি হবে, প্রত্যেকটা আলাদা আলাদা মানুষের বয়স যোগ করে যতজন মানুষ আছে সবগুলোকে আমি ডিভাইড করে দেবো। তো যেটা এক একজন মানুষ তোমার ডিসক্রিট, কিন্তু এখানে কিন্তু তোমার ডিসক্রিট না, এটা তোমার কন্টিনিউয়াস একটা ওয়েভ। তাহলে কন্টিনিউয়াস যখন কোনো কিছু আমি এভারেজ বের করবো তখন হচ্ছে এটা দিয়ে মানে ইন্টিগ্রেশন করতে হয়। আর নর্মালি আমরা কি করি, যদি ডিসক্রিট ভ্যালু থাকে তখন হচ্ছে সামেশন করি, যখন কন্টিনিউয়াস থাকে তখন হচ্ছে তোমার ইন্টিগ্রেশন করি। ইন্টিগ্রেশন কোনটাকে করবো, ভি অফ টি যেটা আছে টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন করবো। এখন কত করবো, দেখো টাইমের রেসপেক্টে করবো না ইসের রেসপেক্টে করবো। এখানে তুমি টাইমের রেসপেক্টে যদি করো তাহলে তোমার দিতে হবে 0 থেকে আমি কত পর্যন্ত যোগ করবো, 0 থেকে ক্যাপিটাল টি পর্যন্ত, টি পর্যন্ত যোগ করবো। তাহলে আবার ডিভাইড করতে হয় না, ধরো যে তোমাকে যদি বলি যে তোমাদের ক্লাসে সবার এভারেজ বয়স কত, তাহলে সবার এইগুলা যোগ করতে হবে। এই যে ধরো যে যোগ করা হইতেছে, যোগ করে একটা টোটাল নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে ডিভাইড করতে হবে না। এখানে যদি আমি টোটাল কত সময় পর্যন্ত নিতেছি সেটা দিয়ে ডিভাইড করে দিলাম, তো 1/t, ঠিক আছে? এখন দেখো যখন আমি এটাকে 0 থেকে টি পর্যন্ত ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন করা মানে আসলে এই যে গ্রাফটা আছে এই গ্রাফের নিচে যতটুকু এরিয়া আছে এই এরিয়াটুকুই বের করা আর কি। ইন্টিগ্রেশন করা মানে আসলে সে এই এরিয়াটুকু দিবে। এটা যদি পিওর সাইনুসয়েডাল ওয়েভ হয় তখন এই দিকে যতটুকু এরিয়া থাকবে এই দিকের এরিয়াটুকু সেম হবে, এবং এই এরিয়াটুকু পজিটিভ আসবে এবং এই এরিয়াটুকু নেগেটিভ আসবে। যদি পিওর সাইনুসয়েডাল ওয়েভের জন্য তুমি যদি টোটাল পিরিয়ড পর্যন্ত তুমি যদি ইয়া নাও, মানে সামেশন নাও, ইন্টিগ্রেশন করো, তখন হচ্ছে টোটাল এটা 0 আসবে, তাহলে এভারেজ ভ্যালুটা তোমার 0 আসবে। এই জন্য হচ্ছে এইভাবে না করে যেটা করা হয় যে আমরা শুধু একটা হাফ সাইকেলের জন্য এভারেজ ভ্যালু কত হবে সেটা বের করবো পিওর সাইনুসয়েডাল ওয়েভের জন্য। তাহলে উদাহরণ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা একটু তোমরা একটু ওয়েট করো, আমি একটা জরুরি কাজে রেজিস্টার অফিসে যাইতে হচ্ছে আর কি। যেহেতু 46 বেজে গেছে তাহলে হয়তো ক্লাসটা আর কন্টিনিউ করতে হবে না, আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে? জি স্যার। স্যার আমার স্যার নেটওয়ার্ক প্রবলেমের জন্য স্যার 10 মিনিট লেট হয়ে গেছে স্যার আচ্ছা সমস্যা ক্লাসে। নেই, সমস্যা নেই। স্যার ভিডিওটা স্যার যদি আপলোড করতে